আমন্ত্রণ প্রিয় দর্শক। 21 রাতে দেশের বর্তমান যে রাজনৈতিক সংকট সেটি সবাই জানে যে সংকট চলছে, সরকার দল বলছে কোনো সংকট নেই, কিন্তু এর মধ্য দিয়ে এই যে সরকার দলের বিরোধী দলের অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্যে দিয়ে একটি জিনিস স্পষ্টত আমাদের সামনে যেটি চোখে লাগছে সেটি উদ্বেগের বিষয়। বিরোধী দলের পক্ষ থেকে একটি অভিযোগ সবসময় করা হয় যে সরকার দলের নেতাকর্মীরা দুর্নীতি পরায়ণ হয়েছে, অর্থাৎ বহির্বিশ্বে যেটি প্রচার পাচ্ছে দুর্নীতি পরায়ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চিহ্নিত হচ্ছে। যদিও আমরা জানি অবশ্যই দুর্নীতির ঊর্ধ্বে বাংলাদেশ নয়, কম বেশি হচ্ছেই, কিন্তু বহির্বিশ্বে যে মেসেজটি যাচ্ছে, পাশাপাশি সরকার দলের পক্ষ থেকেও যে অভিযোগটি করা বা যে দাবিটি করা হয় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে 5 জানুয়ারি নির্বাচন, সেই কারণেই যদি 5 জানুয়ারি নির্বাচন না হতো সেখানে সংবিধান বহির্ভূত কোনো শাসন ব্যবস্থা চলে আসতো অথবা জঙ্গিবাদের উত্থান ঘটতো। এটিও বহির্বিশ্বে আমাদেরকে যে অবস্থানে দাঁড় করা হচ্ছে যে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি পাচ্ছে, সেটি বোধহয় উদ্বেগের বিষয়। দুর্নীতিমূলক রাষ্ট্র অথবা জঙ্গিবাদী রাষ্ট্র, দুই দলের যে পাল্টাপাল্টা অভিযোগ, সেই বিষয়ে আসলে সব মিলিয়ে আমরা কোন অবস্থানে রয়েছি এই বিষয়ে এসব বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের 21 উপস্থিত রয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আমি নারায়ণ চন্দ্র চন্দ্র আপনাকে যদি জিজ্ঞাসা করি, যেই উদ্দেশ্য বা যে কোনো রাজনৈতিক কি বলা যায় এটাকে রাজনৈতিক উদ্দেশ্য আমরা বলি বা যেভাবে বলি, 5 জানুয়ারি নির্বাচন হয়েছিল, আপনারা বলেছেন সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচন, আর যদি না হতো সেক্ষেত্রে সংবিধানের বাইরে সেনা শাসন বা অন্য কোনো অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসতো অথবা জঙ্গিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা ছিল। আসলে এতে করে বহির্বিশ্বে আমাদের কি মেসেজটি যাচ্ছে, এবং এটা এখনো কিন্তু বলা হচ্ছে, তার সম্ভাবনা আসলে কতটুকু বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়া? ধন্যবাদ আপনাকে। তো আমি ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তো আমি প্রথমেই গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছিলেন স্বাধীনতার জন্য। তো আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটি আমি বলবো যে আজকে নির্বাচন আমাদের গণতান্ত্রিক যে ধারা সেটাকে অব্যাহত রেখেছে, এবং এই নির্বাচন যদি না হতো তাহলে আমাদের দেশের পূর্বে যে সকল অবস্থা আমরা দেখেছি বা ইতিহাস আমরা যদি দেখি, এরকম সংকটের পরপরই একটি অগণতান্ত্রিক সরকার আসে এবং সেই অগণতান্ত্রিক সরকার তাদের ইচ্ছা মতন সময় তারা থেকে পরবর্তীতে তারা নির্বাচন দেন। তো সেই প্রেক্ষাপটে এবারের যে নির্বাচন সেটা সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা বজায় রাখা যেমন একটি ব্যাপার ছিল, ঠিক তেমনি ভাবে এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখে অগণতান্ত্রিক কোন সরকার যাতে না আসতে পারে সেই ব্যবস্থাটাকে বহাল রাখা। আর জঙ্গিবাদের কথা যেটা বলেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যে পূর্ববর্তী সময়ে যে জঙ্গি বাদ যেটা প্রসার লাভ করেছিল এবং বাংলা ভাই সহ বিভিন্ন দিক থেকে এবং জেএমবি বা অন্যান্য সংগঠন এখানে যেগুলি তৈরি হয়েছিল এবং তাদের যে অস্তিত্ব, এটা তো মানে সবাই আপনারা দেখেছেন এবং এটা সবাই স্বীকারও করেছেন বা প্রমাণিত হয়েছে। অতএব সেই অবস্থাটাকে পুনরুত্থান যাতে না ঘটে সেখানে শাসনতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা একান্তভাবে অপরিহার্য ছিল। সর্বোপরি কথা হচ্ছে যে একটি দেশের গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতি বজায় রাখতে গেলে শাসনতান্ত্রিক বা শাসনতন্ত্র বা আমাদের যে সংবিধান সেই সংবিধানকে ফলো করেই চলতে হয়। অতএব সেই সংবিধানকে ফলো করেই নির্বাচন হয়েছে এবং সেটা জাতির অগ্রগতির ক্ষেত্রে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকা একান্তভাবে অপরিহার্য ছিল। সেটা যদি না হতো, আমি ধরে নিলাম 5 জানুয়ারি নির্বাচন হলো না বা সাংবিধানিক ধারাবাহিকতাও থাকলো না, অগণতান্ত্রিক শক্তি আসার সমূহ সম্ভাবনা ছিল, আপনারা বলছেন, হয়তো অনেকেও সন্দেহ করছেন, কিন্তু সেক্ষেত্রে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়াটা
সে ধরনের সম্ভাবনা কতখানি ছিল? আপনি যেটা বলেছেন জেএমবির উত্থান আমরা জানি অবশ্যই একটা মাত্রায় গিয়ে পৌঁছেছিল, তার মানে কি এই বাংলাদেশ জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হওয়া, জঙ্গিবাদের একটা বিস্তার ঘটার সম্ভাবনা, কিন্তু জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা সেটি আমরা কিভাবে না, বলবো? জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার বিষয়টি যেটা ছিল যে যদি আপনার মানে শাসক যে আপনার সংবিধান অনুসারে গণতান্ত্রিক সরকার যদি না আসে, সেই সরকারগুলি আমরা যে সরকারগুলি দেখেছি সে সরকারগুলি আপনার যে সমস্ত অপশক্তি, সেই অপশক্তিগুলিকে কোনো সময় তারা চেক দিতে পারে নাই। তো এখানে আপনি যে কথা বলছেন যে একটা জঙ্গিবাদী রাষ্ট্র, জঙ্গিবাদী রাষ্ট্র বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে যে জঙ্গিদের অভ্যুত্থানটা যদি এমন একটি পর্যায়ে চলে আসে যেখানে মানুষের নিরাপত্তা থাকে না এবং রাষ্ট্রের সার্বিক যে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, তখন সেটাকে বলা যেতে পারে যে একটা রাষ্ট্র নিজেই জঙ্গিবাদের সামনে একটি হুমকির মুখে পড়ে যাচ্ছে। এবং আপনি এখন লক্ষ্য করেন আমরা মধ্যপ্রাচ্যে যদি দেখি যে এই যে যেমন একটি আইএস যে সংগঠনটি আজকে দেখা যাচ্ছে, তারা সেখানে যে রাষ্ট্র ক্ষমতার মানে নিতে চাচ্ছে, কিন্তু তারা যে দখল করেছে তা কিন্তু করে নাই। কিন্তু আজকে তাদেরকে মোকাবেলা করতে যেয়ে সেই দেশগুলি কিন্তু মারাত্মকভাবে পর্যুদস্ত হচ্ছে এবং সেখানে বাইরের শক্তিরও সেখানে কিন্তু আগমন ঘটে যাচ্ছে এবং ইন্টারফিয়ার করছে। জানুল আবদিন ফারুক, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার তো এক ধরনের অভিযোগ রয়েছে বিএনপির বিরুদ্ধে যে জামাতের সঙ্গে তারা অ্যালায়েন্স করে জঙ্গিবাদকে উৎসাহিত করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলেন? মাননীয় প্রতিমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দিলেন তার সাথে আপনি কতটুকু দ্বিমত পোষণ করবেন বা একমত পোষণ করবেন? ধন্যবাদ। 21 রাতের এই অনুষ্ঠানে শ্রোতা দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রী এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক নয়ন ভাই এবং উপস্থাপক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি খুবই অসুস্থ, অনেকদিন পরে বিশেষ করে 21 টিভির আমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে পারিনি। আর বিশেষ করে শুনেছি আমাদের প্রিয় সাংবাদিক এখানে আসবে। বিষয়টা হলো দুটি বিষয়। আমার বক্তব্য যে বাংলাদেশে জঙ্গি বলে এবং বাংলাদেশে জামায়াতে ইসলামের বিএনপির সাথে একটা আতাত বলে এই বিজয়ের মাসে প্রত্যেক বছরই আওয়ামী লীগ যতদিন 5 বছর, 2 বছর এলো মঈন ফখরুদ্দিন, আর 1 বছর বা প্রায় 9 মাস এই সরকার, অবৈধ সরকার। এই বিজয়ের মাসে প্রত্যেক দিনে একই কথা শুনি এবং বিজয়ের মাসের আগেও অনেক কটূক্তি আমরা শুনি জামাতকে নিয়ে। তা আমি তাই মনে করি বিজয়ের এই মাসে উনি বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা ওনার নেতাকে, কিন্তু আমি যতটুকু গ্রামগঞ্জে ছেলে, আমি লেখাপড়া শিখেছি গ্রামে, বিশ্ববিদ্যালয়ের জীবনটা হয়তো বা ঢাকায় কাটিয়েছি, বাবা ছিলেন শিক্ষক, সে কারণে এই বিজয়ের মাসে আমাদের কাছে অনেক মেসেজ আছে। আমরা যখন এই বিজয়ের মাসে গ্রামে যাই, মাসে স্বাধীনতার দিবস পালন করতে এলাকায় যাই এবং বিভিন্ন স্থানে স্কুল কলেজে এমপি থাকতে আমরা যখন গিয়েছিলাম, তো একটি স্লোগানে দেখা যায় যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে যেতে যত গ্রাম, ওই গ্রামগুলোর পাতায় পাতায় এলাকায় একটি নাম, শহীদ জিয়াউর রহমান। তা আমরাও জোর গলায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিজয়ের মাসে বলি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। তো সে কারণে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে জঙ্গিবাদ বলে জামাতের সাথে একটা রাজনৈতিক ভোটের জোট হিসাবে আখ্যায়িত করে যারা আমাদেরকে আন্দোলন ঠেকাবার জন্য আমাদের বিরুদ্ধে অপব্যাখ্যা করা হয়, আমি তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই যে আওয়ামী লীগ আমাদের চেয়ে কম অংশে জঙ্গিবাদ বা জামাতের সাথে আঘাত করেন নাই অতীতে। 1996 সালে আমাদের সংগ্রামী মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারকে নির্বাচনে হারিয়ে যিনি মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন, সেই নুরু মাওলানা কি ছিলেন, এবং বাংলাদেশের সে প্রয়াত শেরে বাংলায় কে ফজলুল হকের একটা পাগল সন্তান আমি বলবো তাকে, তিনি কি ছিলেন, তাকে কি আওয়ামী লীগ 1996 সালে মন্ত্রিসভায়
যোগ দেন নাই? অবশ্যই দিয়েছেন। তা আমি মনে করি যে আমাদের বাবু, উনি একজন মাননীয় মন্ত্রী, মান্যবর, জাতীয় পতাকা বাহনকারী গাড়িতে উনি চলেন, আমি ওনাকে সম্মান করি, জাতীয় পতাকাকে সম্মান করি। আমি এটুকু বলতে চাই যে 5 জানুয়ারি নির্বাচনকে নিয়ে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা জনগণ আর গ্রহণ করতে চায় না। এই 9 মাস আর কত একই কথা। আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করলাম না, যখন জাতিসংঘের মধ্যস্থতাও ফেল করলেও, তখনই আমার মনে হয় একই কথা বলেছেন জাতিসংঘের সে দূতদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, যে আমার সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান আমার মেনে চলতে হবে। কিন্তু আমরা আশা করেছিলাম, বা এমন কোন একটি কথা বলেছিলেন উনি ওই প্রতিনিধিকে, যে এই নির্বাচনটা অত্যন্ত সংক্ষেপের নির্বাচন হবে, আমরা সকল দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন বাংলাদেশে করব। এখানে একটি কথা উল্লেখ করতে চাই, আজকে আমি জানি না আমার দাদাদের দলে আওয়ামী লীগে তারা গর্ব করে বলে তারা 65 বছরের দল, গর্ব করে, আমরাও বলি তারা সবচেয়ে পুরনো দল। কিন্তু আমার একটু লজ্জা হয় এখন যে ওনাদের মুখে এইসব কথা শোনার পরে। এই কারণে আমি বলতে চাই যে হঠাৎ করে অনেক বিজ্ঞ নেতারা, যারা ক্যাবিনেটের 2য় 3য় স্থান অধিকারী এখনকার ক্যাবিনেটে, একটা অবৈধ 5 জানুয়ারি নির্বাচনের পরে যারা মন্ত্রিসভা আছে, তার হঠাৎ করে 2 আনার মন্ত্রী, কাজের মেয়ে, মর্জিনা, এসব কথা বলার রহস্যটা কি আমি খুঁজে পাইনি। আমি কিন্তু মনে মনে চিন্তা করি, গাড়িতে যখন গুলশান থেকে প্রেস ক্লাবে মিটিং এ যাই, 2 ঘন্টা 40 মিনিট 3 ঘন্টার মধ্যে যেতে হয়, তখন গাড়িতে বসে বসে আমি একটা কথাই চিন্তা করি, আমার মতো তাদের আতে ঘা লেগেছে আওয়ামী লীগে। চিন্তা করে কি পেয়েছেন? এই তো আতে ঘা লেগেছে, নাহলে আশরাফ সাহেবের মতো একটা লোক, একটা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব, কার ছেলে ছিনি? নজরুল ইসলাম সাহেবের ছেলে, সৈয়দ নজ, তার ছেলে এখন সরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উনি বলেছেন 2 আনার মন্ত্রী। এটা বলার কারণটা হলো, আমার মনে হয় নিশাই দেশাই এমন একটি বক্তব্য দিয়ে গেছেন যেটা ওনাদের আতে ঘা লেগেছেন, এবং 5 জানুয়ারি বিএনপি বিন যে নির্বাচনটা ওনারা করেছেন সে সম্বন্ধে হয়তোবা কটাক্ষ করেছেন বিদায় আজকে আশরাফ সাহেবের কথা না। এটা আমার মনে হয় এটা আওয়ামী লীগের দলীয় কথা, আশরাফ সাহেবের নিজের বক্তব্য না। আমি একটু আমি শেষ করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও আবার যুক্তরাষ্ট্র নিয়ে অনেক কথা বলেছেন, এর উত্তর আমার দল দিয়েছে, আমি অত লম্বা যেতে চাই না। এই জন্য আমি দাদাদেরকে অনুরোধ করবো যে আমাদেরকে জঙ্গি বলে কোনো লাভ নেই। এদেশে জঙ্গি উত্থান দমন করেছে বেগম খালেদা জিয়া। কিন্তু দুর্নীতিমূলক রাষ্ট্র হিসেবেও বাইরে পরিচিত ঘটানোর ক্ষেত্রে আপনাদেরও নিশ্চয়ই একটু অবদান রয়েছে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আমি একটু সাংবাদিক নাইমুল ইসলাম খান, আসলে বহির্বিশ্বে কি ধরনের মেসেজ যাচ্ছে? এই যে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে, অথবা বাংলাদেশ জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা জঙ্গিবাদ রাষ্ট্র, অথবা দুর্নীতি নিয়ে যে মেসেজগুলো দেওয়া হচ্ছে, আমি প্রথমে বলেছি অবশ্যই দুর্নীতির ঊর্ধ্বে আমরা উঠতে পারিনি, কেউ কম করছে কেউ বেশি করছে সেটা অন্য বিষয়, কিন্তু বাইরে আসলে কি ধরনের মেসেজ, বাংলাদেশের অবস্থানটি কোথায় দাঁড়াচ্ছে এই 2 দলের অভ্যন্তরীণ রাজনীতিতে? আমি একটু ওই ওনাদের 2টা দলীয় পার্সপেক্টিভে একেবারে মুক্তিযুদ্ধের মানে মহান নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাশাপাশি জিয়াউর রহমানের অবস্থান নিয়ে এখানে একটা পরস্পর বিরোধী অবস্থান। আমি একটা জিনিস দেখি, এই মানে আমাদের এই পারস্পরিক বিরোধিতার খেসারতটা কি দেখেন হিস্টোরিক্যালি। আমাদের মুক্তিযুদ্ধের যারা হিরোজ, যত হিরো ছিল প্রত্যেকটা, অলমোস্ট এভরিওয়ান বিতর্কিত হয়ে গেলেন। তারা কেউ মানে স্বাধীনতার, আমি বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের পরে আসবো, আপনি দেখেন জেনারেল উসমানী আমাদের এখানে প্রপার মর্যাদা পাচ্ছে না, বিতর্কিত হয়েছে। তারপরে দেখেন আমাদের সর্বশেষ দেখেন জেনারেল এয়ার ভাইস মার্শাল লেকে খন্দকার, জেনারেল হারুন ডেস্টিনি নিয়ে, আপনি দেখেন খালেদ মোশাররফ সহ কর্নেল তাহের, জলিল, আপনি যদি দেখেন বঙ্গবন্ধুর ঘাতকদের দলের মধ্যে তো মুক্তিযোদ্ধা, এবং এই পারস্পরিক ফাইটে আপনি টপ অর্ডারের সমস্ত লিডার মুক্তিযোদ্ধারা, হিরোজরা, মানে বিরাট খেতাব পাওয়ারা সবাই এখন
মানে ইয়ে হয়ে গেছে, বিতর্কিত, এবং এর ফলে এই বিরোধিতাটা এই সামান্য শব্দের হেরফেরে কিন্তু মারাত্মক বিপর্যয় তৈরি করতেছে আমাদের মুক্তিযুদ্ধের মহান যে কর্ম এবং এখানে যে কর্মবীররা ছিলেন, শ্রেষ্ঠ মানুষগুলো ছিলেন, তাদের ব্যাপারে। আমি আজকের দিন আমি খুব অনেস্টলিও যদি দেখি, যে আমার ধারণা বিএনপির কেউ অস্বীকার করবে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন আলোচনা হয়, এই আলোচনাটাতে বঙ্গবন্ধুর পাশে ইতিহাসে আর কারোর কোনো স্থান নাই। সুতরাং বঙ্গবন্ধুকে যদি আপনি একটা চ্যাপ্টার বলেন, একটা মহা ভলিউম বলেন, ওই ভলিউমটা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সঙ্গে যারা বিভিন্ন ক্যারেক্টারগুলি এসেছিল সেভাবে আসে। কিন্তু তারপরে আপনি যদি মুক্তিযুদ্ধের বিষয়টাতে যান, মানে কিছুটা ভাগ্য এবং কিছুটা তার নিজস্ব ভূমিকার কারণে জিয়াউর রহমান একটা প্রধান চরিত্রে পরিণত হয়েছিলেন, যদিও তিনি আরো কয়েকজন সেক্টর কমান্ডারদের মধ্যে একজন সেক্টর কমান্ডার, উনি আরো কয়েকজন বীর উত্তমের মধ্যে একজন বীর উত্তম, উনি আরো কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তার মতো, জেনারেল শফিউল্লাহ বা ওনাদের মতো আরেকজন সেনাপ্রধান। কিন্তু ওনার একটা ইউনিক একটা অপরচুনিটি হয়েছিল। অপরচুনিটিটা কি? আমি এখন আওয়ামী লীগের ভার্সনটা দিয়ে বলি, নট বিএনপি ভার্সন, যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করার সৌভাগ্য তার হয়েছিল। আমি আওয়ামী লীগের ভার্সন এটা। এইটাই কিন্তু জিয়াউর রহমানকে একটা ইউনিক অবস্থানে নেয়। আমি দেখি যে এটা দিয়েই মানে বঙ্গবন্ধু আর পরবর্তী লোকজনের মধ্যে জিয়াউর রহমানের অবস্থান এমনিতেই উপরে উঠে যায়, তাদের মধ্যে, সব অন্যান্যদের মধ্যে। আমরা যদি সেভাবে বিবেচনা করি, আওয়ামী লীগ যদি তাকে 300 টাকার বেতন মনে করিয়ে না দেয়, আওয়ামী লীগ যদি তাকে কেবলই মেজর বলতে না থাকে, এবং তারাও যদি বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মানটা দেন, আমার মনে হয় যে সবটা মিলে আমাদের নির্ধারণ করবে কার অবস্থান কতটুকু। মানে প্রথম কথা হলো ইতিহাসে তো নির্ধারিত আছেই, এটা কিন্তু কোনোভাবেই বলে ইতিহাসের স্থান নির্ধারণ করা যাচ্ছে না। কিন্তু তারা যদি এই পারস্পরিক মর্যাদাটা রক্ষা করতেন, তাহলে যেটা হতো, এই যে শফিউল্লাহ, এই যে আমাদের একে খন্দকাররা, সমস্ত মুক্তিযুদ্ধের নেতারা আজকে মানে লজ্জিত, কলঙ্কিত, বিতর্কিত হয়ে যাচ্ছেন। রাজনৈতিক কারণে হয়ে যাচ্ছে। সেই রাজনৈতিক কারণেই বহির্বিশ্বে আমাদের অবস্থানের বিষয়ে জানতে চাচ্ছিলাম। এটা তো বহির্বিশ্বের প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের দুর্নীতি। এখন দুর্নীতি আমাদের দেশে আছে, দুর্নীতির মাত্রা নিয়ে, দুর্নীতির মাত্রা, অনিয়মের মাত্রা সম্পর্কে আপনি বিরোধী দলের কথা মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে যাওয়ার দরকার নেই। আপনি যদি বিভিন্ন সময়ে আমাদের মানে নেতাদেরও বক্তব্য নেন, আপনি যদি অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নেন, উনি পার্লামেন্টে বলেছেন আমাদের ব্ল্যাক ইকোনমি ইজ অ্যাবাউট 75%। নাও ইটসেলফ স্পিক্স অ্যাবাউট মানে দুর্নীতি। দুর্নীতি বলতে যে আমাদের মানে প্রচুর আয় রোজগার, এগুলি সাদা পথে না, সাদা করাও হয় না, ইত্যাদি। এইগুলি কিন্তু এক একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আমাদের দুর্নীতি আমাদের সমাজে কতটা বিস্তৃত, ব্যাপক, এবং এটা কতখানি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। এবং বলা হয় যে আমাদের দুর্নীতি যদি এত % কমতো, আমাদের জিডিপি কোথায় কত % বেড়ে যেত। সুতরাং আমাদের এই দুর্নীতি নিয়ে কোনো বিরোধ নাই। অনেকে মনে করেন সরকারের আমাদের বিষয়টা হচ্ছে যে এরকম যে দেশে তো অনেক ধরনের সমস্যা রয়েছে, রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেখানে শুধুমাত্র রাজনীতির কারণে আমরা জঙ্গিবাদের কথা বারবার তুলে নিয়ে আসছি, আমরা দুর্নীতির কথা বারবার তুলে নিয়ে আসছি, বহির্বিশ্বে গেলেও আমরা সেই বিষয়গুলো পরস্পর বিরোধী বক্তব্য দুই দলের পক্ষ থেকে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ইমেজটি কোথায় আমি গিয়ে দাঁড়াচ্ছে? ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা কিন্তু বাইরে আমাদের ইমেজের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এটা আমাদেরকে বিপর্যস্ত করে ফেলে তা না। এটা আমি বলি, সারা পৃথিবীতে দুর্নীতি আছে, ভারতও দুর্নীতিগ্রস্ত দেশ। আমি এখন আপনাকে আজকে যদি আপনি ভারতীয় টেলিভিশনটা খোলেন, তাহলে দেখবেন সর্বশেষ আলোচনা হচ্ছে যে ভারতের একজন মন্ত্রী বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন যে গীতাকে জাতীয় পুস্তক ঘোষণা করতে হবে, ন্যাশনাল বুক। এখন এটা নিয়ে ভারতে কথা হচ্ছে যে এটা অনেক ধর্মের বিশ্বাসী মানুষ। তার কয়েকদিন আগে আরেকজন নেত্রী, আরেকজন মন্ত্রী, তিনিও মহিলা মন্ত্রী, তিনি বললেন এই দেশের মানুষ, ভারতের নাগরিকরা আইদার রামজাদে অর হারামজাদে।
এটা কিন্তু অল্প কয়দিনের ব্যবধান, এই 2-3 দিনের ব্যবধানে। সেটা নিয়ে তার মন্ত্রিত্ব চলে গেছে। না 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 যায়নি। মন্ত্রিত্ব যায়নি? না না, আচ্ছা। কিছু যায়নি, বুঝলাম তিনি শুধু সরি বলেছেন। আচ্ছা। তার আগে এই লাভ জিহাদ নিয়ে, এই ইন্টার রিলিজিয়ান ম্যারেজ নিয়ে, তো আমি যেগুলি বলছি এইগুলি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু ভারতের নেতৃত্ব বাইরে কিন্তু দেখেন, ওবামার কাছে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এখন হচ্ছে ম্যান অফ অ্যাকশন, তিনি পজিটিভ লিডার। এই বিষয়গুলিতে নেসেসারিলি মানে নেতারা চাইলে তাদের ভিশন দিয়ে, তাদের কর্মকাণ্ড দিয়ে চাইলে আমরা এগুলিকে ওভারকাম করতে পারবো, আমাদের লিডারশিপ যদি সেটা চায়। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আসার আগে আমি একটু জনাব আব্দুল ফারিক, যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে দুর্নীতি নিয়ে অভিযোগ অবশ্যই জানানো আছে এবং বিরোধী দলের দায়িত্ব বা বিরোধী দলগুলোতে যারা অবস্থান করছেন তাদের দায়িত্ব সেটি, কিন্তু সেইগুলো যতটা না প্রচার আকারে চালানো হচ্ছে, সমাধানের পথগুলো কি দেখানো যায় না? এগুলো প্রচার আপনারা যতটুকু করছেন তার চেয়ে কি সমাধানের পথে আসা যায় না, যে এইভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায়, অথবা আর কি কি করা যায়, যে অন্য যেসব সমস্যা রয়েছে মানুষের, গণমানুষের সমস্যা, সেইগুলো নিয়ে তো আমরা তেমন কিছু শুনি না, শুধুমাত্র দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতিমূলক রাষ্ট্র হয়ে গেছে, এইগুলো আসলে কতটুকু আমাদের জন্য পজিটিভ? আসলে আমি নাঈম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। উনি দুর্নীতি সম্বন্ধে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি রাজনীতি প্রসঙ্গে যাব না। উনি শহীদ জিয়াউর রহমানকে শুধু একটা কথার উত্তর দেব, শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানের তুলনা হয় না, এটা কেউ অস্বীকার করবে না। এই দেশে ডিফারেন্সটা এইটুকু, ওনারা আমাদের নেতাকে যে হারে গালিগালাজ করেন অকথ্য ভাষায়, আর আমরাও পার্লামেন্টে যদি কোনোদিনও আমরা তো মুখে দিয়ে এসব অকথ্য ভাষা, আমি এত বছর এমপি আমি কিন্তু আনি নেই, কিন্তু আমাদের ইয়াং 2-4 যদি না আনতেন, পার্লামেন্টে হোক বাইরে হোক, আমাদের একটা কথাই বলতেন যে অকথ্য ভাষায় গালিগালাজ করে কথা বললে বড় রাজনীতিবিদ হওয়া যায় না। একটা কথা বলি, আজকে প্রধানমন্ত্রী, আজকে মানে গতকাল মন্ত্রিসভার বৈঠকে কিন্তু, আমি যদ্দূর জানি আপনি এক্সপ্রেস করবেন কিনা জানি না, আশরাফ সাহেবকে কিন্তু শাসন করেছেন, বকা দিয়েছেন যে একজন নারীর প্রতি এই ধরনের বক্তব্য দেওয়ার আগে ইউ শুড কনসিডার, আপনি একজন মন্ত্রী, আপনি একজন শীর্ষ নেতা, আপনি কেন এই ভাষায় একজন নারীকে বলবেন? আপনি শুনেছেন কিনা আমি জানি না, আমার চেয়ে আপনার কাছে সংবাদটা বেশি আসতে পারে। আজকে গতকালের মন্ত্রিসভার বৈঠক, হ্যাঁ হতে পারে, গতকাল মানে আজকে 12টা বেজে গেছে, হ্যাঁ 12টা বেজে গেছে, এই জন্য গতকাল সেখানে এটা মন্ত্রী মহোদয় ক্যাবিনেটে ছিলেন, উনি বলতে পারে, ও প্রসঙ্গে আমি যাব না। শুধু এইটুকু জিয়া রহমান সম্বন্ধে বলতে চাই যে সবই বীরুত্তম অনেকে আছেন, যুদ্ধ অনেকেই করেছেন, সে বিষয়ে আমি যেতে চাই না, কিন্তু ওই যে কথাটা আমি বলতে চাচ্ছি যে অকথ্য ভাষায় কথা বলাটা আমার নেত্রী পছন্দ করেন না, কিন্তু ওনাদের নেত্রী যে পছন্দ করেন আমি সেটাও বলবো না, কিন্তু বাধা দিচ্ছেন কিনা, প্রতিবাদ করছেন কিনা ওনারা জানেন, আমরা জানি না। তা আমার নেতার সম্বন্ধে আমি এটুকু বলতে চাই যে সব বীরুত্তমের সাথে আর সব সেক্টর কমান্ডারের সাথে জিয়াউর রহমানের তুলনা করাটা আমার মনে ঠিক আমি আপনাকে আমি সেটা আসতেছি যে আমার নেতা জিয়াউর রহমান 65 বছরের দলের অনেক পরের নেতা, একটা সামান্য মেজর, একটা গাবতলীর কমল, ছোট্ট ছেলে কমল, সে একটা মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে অস্বীকার করার জন্য, কিন্তু আজকে তাকে এটুকু অস্বীকার করতে চান। আমি এই জন্য এই কথাটা উঠাইলাম যে একে খন্দকারের মতো লোককে বলে যে মুক্তিযোদ্ধার বলা যাবে না, তাহলে সত্য কথা বললেই কাউকে ওনারা গ্রহণ করবেন না। তাজউদ্দিন সাহেবের লেখার কথা অস্বীকার করবেন। তা আমি দুর্নীতির কথা এই জন্য বলতে চাই যে দুর্নীতি তো স্বীকার করে নিয়েছেন 5 বছরে আব্দুল মুহিত আবুল মাল, 5 বছরে স্বীকার করছেন আব্দুল মুহিত। আচ্ছা যাক, এখন উনি স্বীকার করছেন, যেটা আমার শ্রদ্ধা নঈম ভাই বলেছেন। এদিকে আমি যেতে চাই একটা কথা বলি, যিনি 4000 কোটি টাকার মতো চুরি হয়ে যাওয়ার পর, লুট হয়ে যাওয়ার পরে বলে এটা সামান্য টাকা, এটা টাকা নাই, এই প্রসঙ্গে আমার দুর্নীতি প্রসঙ্গে যেতে চাই না। তাই আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে আপনারা যা লেখালেখি করেন, সাংবাদিক ভাইরা যা লেখালেখি করে, ওনার পত্রিকাটা আমি পড়ি, এটা ইমপ্লিমেন্টেশনটা বন্ধটা হচ্ছে না। ক্ষমতা কে দাদারা বন্ধটা কেন করছেন? আমি যদি দুর্নীতিবাজ হই,
একটি উদাহরণ দিই, 111 2 বছর আমি জেলে, আমার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা খুঁজে বের করতে পারেনি। বহু চেষ্টা করছে মইনুল আহমদ, একটা না। আমি স্বর্ণ চুরি, কানের চুরি, মোবাইল চুরি, গরু চুরি ইত্যাদি মামলা 2 বছর জেল কেটে আসলাম। কিন্তু আজকে যারা দুর্নীতি করছেন, যদি আমার দলে কেউ থাকে, আমি বক্তব্য বলেছিলাম পার্লামেন্টে সেদিন, উভয় নেত্রী এখানে উপস্থিত ছিলেন, যে আপনার মুখে কথা শুনেছি যে এই 10 জনের লিস্ট আমি বাইর করব, রিপোর্ট আমার কাছে আছে। সেই দুর্নীতিগ্রস্ত শেয়ার বাজার লুটকারীদের নাম কেন আসলো না, জি, কেন সেটা তাদেরকে আমাদেরও- ধরা হলো না? আমাদের তাহলে সে প্রশ্ন- দায়িত্ব তো দাদাদের, সরকারের, আমাদের না। আমি আসতে রয়েছেন একজন দর্শক রয়েছেন অনেকক্ষণ ধরে ফোনে। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে পান্ডা প্রশ্ন করুন। চিটং থেকে বলছিলাম। জি, আমার নাম- নাম মেকাদের। জি কাদের সাহেব। আমার আজকে অতিথির কাছে আমার ছোট্ট করে প্রশ্ন ছিল, বাংলাদেশের দুর্নীতির যে অবস্থা, রাজনীতিবিদদের যে আচরণ, বর্তমান যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে এবং কি পাবে, এই বিষয়ে ওনারা কিছু বলবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। তার আগে মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল ফারুক বলছিলেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের বা গত সরকারের কথা ছিল যেরকম একটি সাংবিধানিক বাধ্যবাধকতা করার এই নির্বাচন, এবং পরবর্তী আমরা একাদশ নির্বাচন নিয়ে প্রয়োজনে কথা বলবো। কিন্তু এখন বেমালুম সেগুলো আপনারা ভুলে যাচ্ছেন। বলা হচ্ছে সংলাপে কোনো প্রশ্নই ওঠে না। এখনো যেটি অভিযোগ করলেন জনাব আব্দুল ফারুক, আপনি কি বলবেন? আপনারা জানেন যে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে সকল দল অংশগ্রহণ করুক, এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তিনি নিজেই টেলিফোন করেছিলেন এবং আলোচনায় বসার কথা বলেছিলেন। তারা কিন্তু আলোচনায় আসেননি, এবং আসেননি বা তারা সেইটাকে কিভাবে প্রত্যাখ্যান করেছিলেন সেটা সবাই জানেন, সেটা টেলিভিশন বা খবরের কাগজে আসছিল। তো এখন রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ করা কিন্তু দায়িত্ব তাদের নিজ নিজ দলের। তারা সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিয়েছেন যে তারা অংশগ্রহণ করবেন না বা করেন নাই। নির্বাচন যথাযথভাবে প্রক্রিয়া মেনে হয়েছে, এবং আলোচনার যে বিষয়টি, সে বিষয়টি সম্পর্কে সরকার বা আমাদের নেতৃবৃন্দ তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন, যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার এসে গেছে, সরকার তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাচ্ছে এবং দেশ একটি স্থিতিশীল অবস্থার ভিতর দিয়ে এগিয়ে চলেছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ আজকে অর্থনৈতিক দিক থেকে যে জায়গায় পৌঁছায়ছে, এটা আজকে জাতিসংঘ, এমনকি আমেরিকা রাষ্ট্রপতি সহ সকলেই তারা স্বীকার করেছেন যে একটা রোল মডেল হিসেবে বাংলাদেশ দেখা দিয়েছে। এবং তার তো পাশাপাশি গণতন্ত্র নিয়েও উদ্বিগ্ন, যেমন আপনি উদ্বিগ্নের কথা কিছু কিছু রাষ্ট্র বললেও, গতকাল ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল আপনাদের ধানমন্ডি কার্যালয়ে গিয়েছিলেন, সভানেত্রী কার্যালয়ে। সেখানে তারা সংসদ কেমন চলছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। না, সেটা আপনি এটাও দেখেন যে আজকে যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে নির্বাচনটা হলো, এবং আন্তর্জাতিক যে পার্লামেন্ট ইউনিয়ন, যেটা এখানে উভয় ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রতিনিধি কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছেন। এইটা তো একটা নিয়মতান্ত্রিক স্বীকৃতি বিশ্বের। অতএব ইন্ডিভিজুয়াল কিছু কিছু রাষ্ট্র তাদের ধ্যান ধারণা নিয়ে কথা বলেন, এবং আপনি লক্ষ্য করেন যে এই কথাগুলি তারা যে বলেন, তারা যে সাজেশনগুলি দিচ্ছেন, সেই সাজেশনগুলি তারা তাদের রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেখানে অন্য কেউ সাজেশন দিচ্ছে না। আমরা এই জিনিসটা এইখানে এইভাবে স্বীকার করে নিব কেন যে আজকে সমালোচনা করতে পারে বাইরের থেকে, কিন্তু তারা এখানে এসে মুরব্বী হয়ে তারাই এটা আসুন এইভাবে করেন। আমরা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের এখানকার রাজনৈতিক চিন্তা ভাবনা, যে কথা আমাদের নাইম ভাই বলেছেন বা আমাদের বিএনপির ফারুক ভাইও যে কথা বলেছেন, যে এখানে আলোচনা হতে গেলে এখানকার রাজনৈতিক দলগুলি সেই পরিবেশ সৃষ্টি করবে, এবং এই রাষ্ট্রের কল্যাণে আলোচনা
সেটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকে। এখানে আমি একটি কথা বলবো যে সবাই এটা স্বীকার করেছেন যে বঙ্গবন্ধুর যে অবস্থান, সেই অবস্থানটি একক, এবং 23 বছরে যে স্বাধীনতার যে পথ ধরে আমরা আসছি সেখানে যে তিনিই ছিলেন নায়ক, এটা তো ইতিহাস অস্বীকার করে না। এবং 7ই মার্চের ভাষণ যদি আপনি দেখেন, সেখানে কিন্তু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে ছিল 26শে মার্চ। সেটা নিয়ে তো কারো দ্বিমত হ্যাঁ, নেই, দ্বিমত নাই। বঙ্গবন্ধু তো অবিসংবাদিত এখন বিষয়টি যেখানে দাঁড়িয়েছে, 75-এর 15 আগস্টের পর যে হত্যাকাণ্ড, সেটাকে আইন করে সেই হত্যাকাণ্ডের বিচার বন্ধ রাখা হলো, এবং একটি পর্যায়ে জিয়াউর রহমান সাহেব সামরিক শাসকও হলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও হলেন। দায়িত্বটি কিন্তু তার ছিল যে এই বিচার করা বা এই ব্যবস্থা করা, সেটা কিন্তু করেন নাই। এবং যারা যুদ্ধ অপরাধী, 71-এর যুদ্ধ অপরাধী, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করা, তাদের কেসের থেকে মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া, বিষয়টি কিন্তু ওইখানে সেই সংঘাতের সৃষ্টি হয়েছে। এবং এইটাকে স্বীকার করে যখন আমরা ইতিহাসের মানে বাস্তবতাকে স্বীকার যদি করে নিতে পারতাম, তাহলে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একসাথে চলার সুযোগটা বোধহয় বেশি হতো। আমি একটু সাংবাদিক নাইমুল ইসলাম খান আপনার কাছে আসতে, তার আগে একজন দর্শকের ফোন নিতে হচ্ছে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, সাংবাদিক নাইমুল ইসলাম খান, এর আগে যে দর্শক ফোন দিয়েছিলেন, যে আপনার নিশ্চয় মনে আছে, আমি আর বলছি না সময় স্বল্পতার কারণে, আপনার উত্তর দিবেন কিনা? না, এই পরবর্তী প্রজন্মের জন্য আমি একটা কথা বলি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিন্তু এগোচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব বা আমাদের যেটা সুশাসন, বা আমি বলবো সুশাসন ওই অর্থে যে আমাদের সকল প্রধান দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, একটা নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, গভর্নেন্সের প্রক্রিয়া থাকতো, তাহলে আমাদের রাজনৈতিক যে অনিশ্চয়তাটা যেটা এখনো আছে, অস্থিতিশীলতা নাই, এখন অশান্তি নাই, এই মুহূর্তে কোনো সংঘাত নাই, কিন্তু এটা রাজনৈতিক মানে অনিশ্চয়তা রয়ে গেছে। এটা উপলব্ধির ব্যাপার। সংকেত পাচ্ছেন কিনা হ্যাঁ, জানুয়ারিকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি, আন্দোলনের প্রস্তুতি, তারপর পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে, এরকম শোনা আছে সরকারের পক্ষ থেকে? আমি তো দেখছি যে উল্টো, মানে সম্ভবত বিরোধী দল যখন আন্দোলনের কর্মসূচি নিয়ে এগোতে চাইবে, তখন দেখা যাবে যে আওয়ামী লীগ তাদের বিপরীতে এখানে নির্বাচনের একটা প্রক্রিয়া এর সামনে ঢেলেও দিতে পারে, যেটা শোনা যাচ্ছে যে এখন হ্যাঁ ঢাকা সিটি কর্পোরেশন, মানে জাতীয় নির্বাচন না, মানে নির্বাচনের আবহ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন এসে পড়তে পারে। তখন দেখা যাবে যে সিটি কর্পোরেশনের নির্বাচনটা যদি এখানে ছুড়ে দেওয়া হয়, তখন বিএনপি রাজনীতিটা কি করবে, কি আন্দোলন করবে, এটা নিয়েও একটা সমস্যা তৈরি হবে। সুতরাং এটাকে শুধু আমি আওয়ামী লীগের কৌশল দেখছি না, এই কৌশলের ভিতর দিয়ে আবার তারা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন, ধাপে ধাপে আরো কিছু সুন্দর সমীকরণ না, আমাদের কথা হলো যে এটা দিকে দিকে যেতে পারে, কিন্তু এটা যাবেই বলা যায় না। রাজনীতিতে কিন্তু জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করা কিছু না, কিন্তু এই সমীকরণটার কিন্তু এটা যুক্তিসঙ্গত সমীকরণই। আমার মনে হয় যে এটা যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয়, দেখেন, আমি আপনি যেরকম বুঝি, মাননীয় প্রধানমন্ত্রীও বোঝেন, খালেদা জিয়াও বোঝেন, যে একটা দেশ দীর্ঘ সময়, বাংলাদেশের মতো একটা দেশ অস্থিতিশীলতা, অনিশ্চয়তায় থাকা সঠিক কাজ হবে না। ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রীও বোঝেন, তাকে তো গভর্ন করতে হয়। বিরোধী দলের বিএনপি যেহেতু এখন পার্লামেন্টও নাই, তাদের দায় দায়িত্ব কিন্তু খুবই কম, মানে তার বিরুদ্ধে তো কোনো অভিযোগই করা যায় না, কারণ তার পার্লামেন্টে যাওয়ার কোনো মানে সুযোগও নাই, প্রয়োজনও নাই, তার কোনো কর্মকাণ্ড এখন আর অ্যাকাউন্টেবিলিটিতে পড়ে না, তেমন পড়ে না, অল্প পরে। যে হ্যাঁ, তুমি জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করছো কিনা, বা বিষয়টাকে মানে মানুষকে নিয়ে সংগঠিত করে তাদের জীবন মানের ভালো নিশ্চয়তা, নাগরিক নিরাপত্তা নিয়ে তুমি চর্চা করছো কিনা, এই ধরনের দায়বদ্ধতা আছে, কিন্তু অন্য দায়বদ্ধতা নাই। আমার যেটা মনে হয় যে তারা সকলেই বুঝবেন, কিন্তু বুঝার আগে যেটা প্রশ্ন থাকবে যে আমরা রাজনীতিতে একটা বলি অ্যারিথমেটিক। ফর এক্সাম্পল, আমি এখন ইন্ডিয়ান টেলিভিশন খুব মজা করে দেখি যে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে প্রথমবারের মতো বিজেপি গতকাল মোদি একটা সভা করলো একদম শ্রীনগরের, রাহুল আসে একসাথে, রাহুল না, গতকাল সভা। আমি গতকাল মানে আমি রাত্রেই সবার বক্তৃতা শুনে আসলাম। মোদি গেলেন,
সভা করলেন এবং সেই সভায় তিনি যেটা বলছেন তার যে অ্যারিথমেটিক বলা হচ্ছে কৌশল, যে উনি দেখছেন যে সেইখানে মুসলমানরা কম ভোট দিবে, মানে লো টার্ন আউট অফ মুসলিমস এন্ড হাই টার্ন আউট অফ হিন্দু পন্ডিতস দিয়ে উনি এখানে বেশ কিছু সিট পাবেন আশা করতেছেন। এই যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে নির্বাচনী অঙ্ক, অ্যারিথমেটিক বলা হচ্ছে, হ্যাঁ, পলিটিক্যাল অ্যারিথমেটিক। তো এই জায়গাটাতে আমরা সবসময় মনে করি মানে রাজনীতিটা বোধ হয় যে এটা কি বলে, মানে মসজিদ চালানোর মতো একটা অতি পবিত্র সৎ কাজ, এটার মধ্যে দুষ্টামি নাই, চালাকি নাই, তা নয়। কিন্তু সারা দুনিয়াতে মানে মার্কিনীরা যখন দেখে যে তাদের জনপ্রিয়তায় ভাটা, রাষ্ট্রপতিরা তখন বাইরে একটা ঘটনা ঘটায় এটার এফেক্ট নেয়। ইন্ডিয়া পাকিস্তান তো বরাবরই করতো, মানে নির্বাচন আসলে পাকিস্তানের সাথে একটা খোটাখুটি লাগাবে। তো এই যে কৌশল, আমার ধারণা বিএনপি আননেসেসারিলি 5 জানুয়ারির আগে মানে অনেক আগে, আমি বলবো গাজীপুরের নির্বাচনের পর একেবারে ফর নাথিং নিজেদের একেবারে মানে তৈরি মানে ফিল্ড, মানে নির্বাচনী প্রচারণার জন্য তেমন দিতে পারেন নাই, এই ভয়ে যে আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত একটা কৌশল করবে এবং নির্বাচনে তাদেরকে জয়লাভ করতে দিবে না, অথবা এটা অন্য কাউকে ক্ষমতা দিয়ে দিবে। আমার কথা হলো এটা আওয়ামী লীগ এটাই আসলে মানে এই ট্র্যাপেই বিএনপি কে ফেলতে চাইছিল, কিন্তু বিএনপি ওই কনফিডেন্সটা নেয় নাই যে পরপর 5টা নির্বাচনে আওয়ামী লীগের সর্বাত্মক প্রয়াসের পরও তারা যে ভোট পেয়েছিল তারা পরাজয়। আমার মনে হয় যে বিএনপি তখন তার ভোট সমর্থনের উপর আস্থা না রেখে তাদের কতিপয় মানুষ যাদের সঙ্গে সম্ভবত দেশের মানুষের কোনো সম্পর্ক নাই তাদের পরামর্শে বিপথে পরিচালিত হয়েছেন। আবার সামনে সে অবস্থা আসছে কিনা সেই বিষয়ে প্রশ্ন থাকবে। জনাব আব্দুল ফারুক, আপনার কাছে প্রশ্ন থাকবে সামনে ডিসিসি নির্বাচন দেওয়ার একটা প্রক্রিয়া হয়তো থাকতেও পারে, আমি বিরতির পরে এসে আপনার কাছে অনেকগুলো নাম্বার কথার উত্তর আমি একটা বিরতি নিয়ে আসি এইভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এবং মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে প্রশ্ন থাকবে যে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেছেন আওয়ামী লীগ বন্ধুহীন এবং বিশেষ এক দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, একদিকে বন্ধুহীন আর একদিকে বিশেষ এক দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, আসলে সেটি গণতন্ত্রের জন্য কতটুকু শুভকর। আমরা এই দুটি প্রশ্ন উত্তর আপনার কাছে পাওয়ার চেষ্টা করব। দর্শক, একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। দর্শক, আরো একবার আমন্ত্রণ 21 রাতে। জনাব আব্দুল ফারুক, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন এবং প্রশ্ন ওটি যে সেই 5 জনের নির্বাচনের কৌশলের মতো যে সামনে আপনার যে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন বা কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছেন জানুয়ারি থেকে, সেখানে ওই যদি ডিসিসি নির্বাচনের মতো একটি নির্বাচন দেওয়া হয় তখন কি আপনারা আবার লেজে গোবরে পাকিয়ে ফেলবেন কিনা, যে নাইমুল ইসলাম খান বলতে চাচ্ছেন? আচ্ছা, 21 তো টিভি আমার অত্যন্ত প্রিয় টিভি, এটা আমি দেখি। আমার স্টাফ, সাংবাদিক, কর্মকর্তা, কৌশলী সবাই সাথে আমার একটা সম্পর্ক আছে। নাইমার কথার উত্তরটা আমি রাজনৈতিকভাবে দিতে চাই না। আমার মুরব্বী, আমি আগে বলেছি যে আমি দাদার একটা কথার উত্তর দিই, সময় হয়তো পাবো না। দাদা বলেছে ইন্ডিমিনিটি বিল করে জনাব শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার বন্ধ রাখা হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা আপনাকে বলি যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেরে বাংলা, সরওয়ার্দী, মাওলানা ভাসানী, এদের নিয়ে কথা বলতে তো আপনার নমস্কার, আমরা সালাম দেওয়া উচিত কিছু লোক নিয়ে। আজকে আপনারা 111 কারোর জন্য ভালো হয় না, মঙ্গল হয় না দুই দলের জন্য। সবাই জেলে ছিলেন, 2 নেত্রী জেলে ছিলেন, কিন্তু সেদিন এই 111 মামলাগুলা মাননীয় প্রধানমন্ত্রী সব উদ্ধার করে নিয়ে গেল, আর খালেদা জিয়া এখনো আলিয়া মাদ্রাসা যায়। এই বিষয়টা আপনার দেখলেই তো ইন্ডিপেন্ডেন্ট বিলের প্রসঙ্গটা এসে যায়। যাক, আর ওদিকে যাবো না। দাদা বলেছেন, নাইম ভাই একটা কথা বলেছেন যে অ্যারিথমেটিক, কৌশল। আমি বিএনপির একজন নগণ্য কর্মী, দলের প্রচার সম্পাদক হতে পারি, কয়েকবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আপনার মুখে একটু আগে বলেছি, ইউরোপীয় ইউনিয়নের সাথে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বলেছেন সংসদ কেমন চলছে, ভালো চলছে। নিষেধাজ্ঞায় বিরোধী দলের নেত্রী রওশন এরশাদের কাছে গেছে, নির্বাচন কবে হবে জনগণ ঠিক করবে। এই কথাগুলো একটা হাস্যাস্পদ কথা। পার্লামেন্টে সরকারও আছে, বিরোধী দলও আছে।
তাই কৌশল করে 21 বছর আওয়ামী লীগ ভাই বলেছেন বাইরে ছিল, বিএনপিকে কৌশল করে 8.5 বছর, 7-8 বছর প্রায়। ওটা অফ দ্য রেকর্ড বলেছে, কেউ শোনেনি, অত আপনি ভাবে বলে মানুষ বুঝতে পারবে না। বিরোধী সবাই বলছিলেন গল্প চলে। ও না, এটা আমার বক্তব্য আছে, অসুবিধা নেই। কিন্তু সেখানে এটা আমার মনের মধ্যে কোনো অসুবিধা নাই, আমার এটা খারাপ কথা বলেন। আমি কৌশলের কারণে বলতে চাই যে কৌশল বেগম খালেদা জিয়ার কাছে কৌশল আমি মনে করি অনেক রাজনৈতিক দলের চেয়ে বেশি উনি কৌশল জানে। একটু আগে যে কথা বলেছেন অবধি এখন আনপেশে, সেটা আমি এখন এখানে বলবো না। এবার কৌশলগত কারণে গাজীপুর নির্বাচনের পর আমি দেশে বাইরে ছিলাম, আপনারা জানেন আমার উপর পুলিশ টর্চার করেছে, ইটিভি সবচেয়ে বেশি প্রচার করেছে। গাজীপুর নির্বাচনের পরে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা কেন গেলাম না? আমার ভাই সুন্দর কথা বলেছে, এটা ভয় ছিল, ভীত ছিল। 1973 সালে আওয়ামী লীগের নির্বাচনের কথা আমার ভাই মনে পড়ে, সাংবাদিক ভাইয়ের। রাশেদ খান মেনন এখন বিমান মন্ত্রী, ওনার বাক্সা কোত্থেকে কিভাবে এনেছে আমার ভাই জানে। আতাউর রহমান খানের হেলিকপ্টার করে বাক্সা কি করে আনা হয়েছে। এখান থেকে বেশি দূরে না, দাউদকান্দি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের ব্যালট বাক্স কিভাবে আনা হয়েছে। এইসব কারণে আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে যেতে আমরা কৌশলগত কারণে আমরা যাইনি, যে আমরা নির্বাচন জয়লাভ করলো আমাদেরকে আসেন। আমি মনে করি এটা বেগম খালেদা জিয়ার কৌশল দলকে রক্ষা করেছে। এবার যদি 111-এর মতো 30টা আসন না, আমার মনে হয় 5টা আসনও বিএনপিকে দেওয়া হইতো না। আসেন, আমার ভাই বলেছে একটু সংক্ষেপে, না একটু সংক্ষেপ শেষ তো, যে আমার ভাই বলেছে যে আপনারা ডিসিসি নির্বাচন দিয়ে দেবেন, 2 ভাগ করে বলেছেন। আজকে মনে হয় তো কিছু আলোচনা হয়েছে মনে হয় ডিসিসি। আমি এটাই বললাম, আমরা আমাদের কাজ শুরু করেছি। অনেকে বলে বিএনপি কিছু করতে পারবে না। আমি আগে আরেকবার বলতে চাই, বেগম জিয়ার কৌশলের কাছে আওয়ামী লীগের 65 বছরের দল পরাজিত হবে এবং এই জানুয়ারি মধ্যেই এই সরকার নির্বাচন দিতে বাধ্য থাকবে। এই কারণে কোন ডিসিসি নির্বাচন চাল চতুরি দিয়া আর বিএনপি কে ঠেকা রাখা যাবে না। বিএনপি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নির্বাচন না, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য নির্বাচন কমিশনারকে সঠিকভাবে পরিচালিত করে একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য বেগম জিয়া এগিয়ে যাবে। ডিসিসি নির্বাচনে এবার কোনো কাজ হবে না বলে আমি মনে করি। মাননীয় প্রতিমন্ত্রী, বিরতি যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম বা করেছিলাম, বিএনপি চেয়ারপারসন যে অভিযোগটি করেছেন যে বন্ধুহীন অবস্থা রয়েছে এবং এক দেশের উপর নির্ভরশীল, যদি তাই হয়ে থাকে তাহলে তো জয়নুল আবদিন ফারুক যা বলছেন সেটি ঘটার সমূহ সম্ভাবনা থেকেই যায় যে জনগণ আপনাদের সঙ্গে নেই। আমি বলবো যে এটা সঠিক, কোন ক্রমেই সঠিক না। বাংলাদেশ সরকার, মানে এখন বাংলাদেশ এবং সরকার অতীতের থেকে অনেক বেশি তাদের বন্ধু রয়েছে। এবং একটা জিনিস যে আমরা কিন্তু সকলের সঙ্গে বন্ধুত্ব এই নীতিতেই চলি এবং প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে মন্তব্য করা মানেই যে সম্পর্কের অবনতি ঘটে যাওয়া তা নয়। কিন্তু ইতিমধ্যে দেখেন আজকে গতকালকে যে খবরের কাগজে সেখানে কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্কের কথা বলা হয়েছে। অতএব কোনো একটা ইন্ডিভিজুয়াল উক্তি বা কোনো বিষয় নিয়ে যে বন্ধুত্বের ফাটল ধরেছে বা দূরে সরে গেছে এটা নয় কিন্তু। এবং আমাদের বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে মালয়েশিয়ার থেকে দেখেন আমাদের দক্ষিণ এশিয়া বা অন্যান্য রাষ্ট্র, চীন, রাশিয়ার সঙ্গে আমাদের এই যে যেমন আমার এই মন্ত্রণালয়ের কথা বলি, চিংড়ি রপ্তানি বন্ধ ছিল একটা টাইমে কোয়ালিটির কারণে, সেটা কিন্তু আমরা অতিক্রম করে সেখানে রপ্তানি হচ্ছে। এবং আমরা মনে করি যে এখন মুসলিম বিশ্ব তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়ে গেছে এবং প্রতিটি রাষ্ট্রের সঙ্গেই আমাদের সুসম্পর্ক, এমনকি আমেরিকা সহ। অতএব কোনো একটি বিশেষ রাষ্ট্র আমাদেরকে বিশেষভাবে সহায়তা দিচ্ছে এমন বিষয়টি সঠিক না। যুক্তরাষ্ট্রের প্রতি যে ধরনের মনোভাব পোষণ করা হচ্ছে সরকার দলের সিনিয়র মন্ত্রী বা নেতাদের, তাদের তো অনেক ধরনের বিশ্লেষণ আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টানাপোড়েন শুরু হয়ে গেছে। না, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কোনো কিছু নাই।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো মন্ত্রী অথবা হয়তো কোনো কোনো পক্ষের থেকে কিছু উক্তি, সেই উক্তির পরিপ্রেক্ষিতে সেই কথাগুলি আসছে। না, এখানে কিন্তু দাদা একটা কথা আপনার সাথে সংযোগ করতে চাই, যে শুধু আমেরিকা না, প্রত্যেকটা দেশ, যে দেশগুলোর এমবেসি এখানে আছে, প্রত্যেক অ্যাম্বাসেডর সাহেবরা যখন এই 5 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে কথা বলে, তখনই তারা বলে যে আমাদের এটা আভ্যন্তরীণ ব্যাপার, আপনার কোনো হস্তক্ষেপ করেন না। বাইরে যখন যায়, দেশের সরকার প্রধান যখন আরেক দেশে যাবে, অবশ্যই সরকার প্রধান সেখানে থাকবে, আসবে। একটু আগে উনি বলেছেন আইপিওতে এবং সিপিওতে বাংলাদেশের স্পিকার এবং আমাদের আরেকজন মাননীয় সংসদ সদস্য ওনারা জিতে এসেছেন। নির্বাচন হওয়ার পর পার্লামেন্টে কোন দল অংশগ্রহণ করেছে না করেছে ও বিষয়ে কমনওয়েলথ আইপিআর সিপিও দেখে নাই। এখানে বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে, চলছে, সেটা কোন দল অংশগ্রহণ করলো কি করলো না সে বিষয়ে তারা দেখেন। সেখানে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন তারা প্রতিমন্ত্রী, আপনার কথা শেষ করে আমি একটু সাংবাদিক যাবো, আমাদের সময় একেবারে শেষ। আপনার যদি সংযুক্ত করা থাকে, আপনি বোধহয় কিছু বলছিলেন। না, আমি যেটা বলছিলাম যে আমাদের সম্পর্ক মানে সবার সাথেই সম্পর্ক রয়েছে, এবং একটি দেশের পর নির্ভরশীল আমরা না। এবং আপনারা নিজেরাও লক্ষ্য করছেন যে আমাদের বন্ধুত্ব অন্যান্য দেশের সঙ্গে, চীন, জাপান বা অন্যান্য দেশ, এদের সঙ্গে কিন্তু পূর্বের থেকে অনেক বেশি সম্পর্ক উন্নয়ন হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ঘাটতি ঘটেনি। ইন্ডিভিজুয়াল ভাবে কোন কোন রাষ্ট্র যদি কোনো বিষয়ে কথা বলে থাকেন, তারা রাজনৈতিক ভাবে বলতে পারেন, এবং আমরা এখানে আমাদের যে সলিউশনটা, সেটা এখানকার প্রেক্ষাপটে এখানকার রাজনীতিবিদরাই সে সলিউশন নেবেন, এবং এই দেশের জনগণই সেই সলিউশন নেবেন। এবং উনি যে কথা বলছেন, ওনারা একটি রাজনৈতিক দল এবং তারাও কয়েকবার ক্ষমতায় ছিলেন, এ কথা ঠিক। ওনারা চেষ্টা করবেন যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা, বা ওই যে সরকার পতনের কথা বলছেন, কিন্তু এটা তো নির্ভর করবে জনগণের পরে। এই দেশের মানুষ সেটা গণতান্ত্রিক আন্দোলনের পথ সঠিকভাবে পাওয়ারই কথা, তাদের সেই অধিকার রয়েছে। হ্যাঁ, সেটা রয়েছে, তারা গণতান্ত্রিক। এবং পাল্টা জিনিস শোনা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে কঠোর কর্মসূচি হাতে নেওয়া হতে পারে বিরোধী দলের আন্দোলনকে মোকাবিলায়। কঠোর কর্মসূচি বলতে এই যে গণতান্ত্রিক পন্থায় যখন কোন আন্দোলন হবে, সেখানে আপনারা দেখেছেন কোন সময় কিন্তু বাধার সৃষ্টি হয়নি। কিন্তু মানে গণতান্ত্রিক পন্থায় না যেয়ে যদি সংঘাত করে উন্নয়নকে বা দেশের যে অগ্রযাত্রা, সেটাকে ব্যাহত করলে সরকার তো সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিক নামুল ইসলাম খান, মানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন আগে, যে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করছে খুবই যুক্তিসঙ্গত ভাবে, সেই যুক্তিসঙ্গত বিষয়ের উপরে আর মানে এমন কোন অশনি সংকেত বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কিনা, বা আমাদের মানে সাধারণ মানুষের জন্য? না, আমি আমার ব্যক্তিগতভাবে অশনি সংকেতটা আমি দেখছি না। এখন ধরেন যেটা একদম অলৌকিক ভাবে কোনো কিছু ঘটলে কখনো সেটা কি হয় এরকম করে ভবিষ্যৎবাণী করা যাবে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না। আর আমি জানুয়ারিতে ইলেকশন হবে বলিনি, আমি বলছি যে মানে মন্ত্রিসভার একটা কথোপকথন থেকেই এই ধারণাটা বাইরে এসছে যে ওই আমাদের যে এখন যারা প্রশাসক আছেন তাদের মেয়াদ বাড়ানো না বাড়িয়ে দরকার হলে ইলেকশনের দিকে যাও, এরকম একটা কথা প্রধানমন্ত্রী বলেছেন। তো আমার মনে হয় যে এটা মানে বিরোধী দলের আন্দোলনটা কতখানি শক্তিশালী হয়। যেমন ফারুক ভাই এখানে যে দৃঢ়তার সাথে বললেন জানুয়ারি মাসে নির্বাচন হবে, নয়তো অন্তত ঘোষণাটা আসবে, আমি ওনার কথা উনি যে দৃঢ়তার সাথে বলেছেন, এখন আমার সংশয় হলো যে এটাও বিএনপির অনেক সময় সমস্যা তৈরি করে, কারণ বিএনপি অনেক বেশি প্রমিস করে ফেলে যেটা ডেলিভার করতে পারছে না ইন টার্মস অফ আন্দোলন। মানে আমি বলে ফেলছি যে আমি একটা ডেডলাইন দিচ্ছি, আমি এটা দিচ্ছি, এবং কিন্তু ওই অনুযায়ী হচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপি আরো অনেক শান্তশিষ্ট থাকলে, বিএনপির যেমন এখন হাজার হাজার নেতাকর্মী বিপর্যস্ত, কারাগারে, মামলায়, মোকদ্দমা, আমার তো মনে হয় বিএনপির এখন সাধারণ অহিংস কর্মসূচি, এবং আমি বিএনপিতে হইলে ঘোষণা দিতাম আমরা আর কোনো মানে লাঠি সোটা হাতে নেওয়াও নিষেধ। বিএনপির কোন মেম্বার হলে কারোর হাতে লাঠি দেখলেই তার মেম্বারশিপ ক্যান্সেল, কোন সুযোগ নিতে না পারে, এবং অপেক্ষা করা। কারণ আমি বিশ্বাস করি যে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে, এবং জনসমর্থনের উপরে যদি আস্থা রাখা যায়, নির্বাচন যখনই দিবে সেটার জন্য দেশি বিদেশি মনস্তাত্ত্বিক চাপ অবশ্যই এই সরকারের উপর আছে। সবচেয়ে বড় চাপ কিন্তু সরকারের নিজের, এই কথাটা আমি সবসময় বলি। আপনি খেয়াল করে দেখবেন এই নির্বাচনের পরে মাননীয় মন্ত্রী সহ সকলেই নির্বাচন সম্পর্কে যেটা বলেন, যে এই নির্বাচনটা কেন জরুরি ছিল, কেন বিএনপির অসহযোগিতায় বা তাদের অংশগ্রহণ এবং সংঘাতের কারণে নির্বাচনে মানুষ আসতে পারে নাই।
কিন্তু তারা তো এটা বলেন না, মানে একটা মিথ্যাচার কিন্তু করেন না, তারা বলেন না যে এটা অসাধারণ সুন্দর নির্বাচনের ভেতর দিয়ে আমরা সরকার গঠন করেছি, এরকম একটা বাক্য কিন্তু আপনি প্রধানমন্ত্রী সহ কারোর নিশ্চয়ই মুখে বলেন না। শুনবেন না। তো এটা কিন্তু তাদের নিজেদের জন্য একটা অস্বস্তি যে আমরা একটা প্রপার নির্বাচনের ভিত্তিতে নাই, তাদের লিগালি কোনো সমস্যা নাই, কিন্তু তাদের অস্বস্তিটা যে আছে, এই অস্বস্তির চাপে তারাই কিন্তু, এবং এই অস্বস্তিটা কিন্তু এখানেও না, এই যে ধরেন IPUCT এর মেম্বারশিপের কথা বললাম, মেম্বার প্রেসিডেন্ট হয়ে যাওয়া সহজ, কিন্তু যখন গিয়ে বিভিন্ন সেশনে গণতন্ত্র নিয়ে আলোচনা করবেন, ইলেকশন এবং পার্লামেন্টের রেফারেন্স আসবে, সেই জোটটি বোধহয় তখন পাবেন কিন্তু না। অস্বস্তি লাগবে। জি। এই অস্বস্তির জন্যই আমার ধারণা আওয়ামী লীগই যথাসম্ভব দ্রুত একটা মধ্যবর্তী নির্বাচন দেবে, কিন্তু আওয়ামী লীগকে যদি মানে জি। দুর্বল ভাবে ঠেকানোর চেষ্টা করা হয় আমাদেরকে কৌশলে, সেটা কার্যকর শেষ হচ্ছে না। করতে হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ নাইমুল ইসলাম খান, ধন্যবাদ জনাব আব্দিন ফারুক। দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে শুভকামনা জানিয়ে, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।